আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই আন্দোলনে দমন-পীড়নে অংশ না নিতে বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল। বিবিসিকে সাক্ষাৎকারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরে এবং বেশি চাইলে আগামী বছর জুনে নির্বাচন। সাবেক দুই মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। বর্তমান পরিস্থিতিতে এবছর নির্বাচন সম্ভব নয় মনে করেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। সবার আগে জুলাই ঘোষণাপত্রে ঐকমত্যে পৌঁছানোর তাগিদ। সুনামগঞ্জে আওয়ামী লীগ সমর্থকদের মালিকানাধীন 11টি বিলে 10 কোটি টাকার মাছ লুট। এভাবে লুটপাট চললে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়বে আশঙ্কা এলাকাবাসীর। এবং আবাদের ভরা মৌসুমে জিকে সেচ খালে পানি সরবরাহ বন্ধ, ব্যাহত হচ্ছে চাষাবাদ। পদ্মার পানির স্তর নেমে যাওয়া ও পলি জমার কারণে মিলছে না পানি, বলছে কর্তৃপক্ষ। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় দমন-পীড়নে অংশ না নিতে বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ড টক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সে সময় সেনাবাহিনী জড়িয়ে পড়লে আর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী হিসেবে থাকতে পারত না বলেও জানান ভলকার তুর্ক। আরো জানাচ্ছেন আশিকুর রহমান। বুধবার বিবিসির ওয়েবসাইটের অনুষ্ঠানে এ পর্ব প্রকাশ করা হয়। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে জানান বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের কথা উল্লেখ করেন ভলকার তুর্ক। তিনি বলেন, গত বছরের জুলাই আগস্টে ব্যাপক আন্দোলন করেছিল শিক্ষার্থীরা। টানা 15 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকার দমন-পীড়ন চালিয়েছিল। জাতিসংঘ কি পদক্ষেপ নেয় তার অপেক্ষায় ছিল ছাত্ররা। সেই সময় তারা সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন, যদি তারা জড়িয়ে পড়ে তাহলে আর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী হিসেবে থাকতে পারত না। Bangladesh last year experienced a paroxysm of violence as the government of the time brutally suppressed a student movement that carried human rights at its torch. The country is now charting a new future. Our recent independent fact-finding report on the grave human rights violations that took place is an important contribution to this journey. I hope it will support truth-telling, accountability, reparations, healing and reform. এরপরেই মূলত আসে আসল পরিবর্তনটা। ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের দায়িত্ব নিলেন। ভলকার তুর্ক আরও জানান, অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে তাৎক্ষণিকভাবে তথ্যানুসন্ধানী দল পাঠানোর অনুরোধ করেন এবং সেই আহ্বানে সাড়া দেয় জাতিসংঘ। আশিকুর রহমান, এটিএন বাংলা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে, আর বেশি সংস্কার চাইলে আগামী বছরের জুনের মধ্যে হবে। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাবেক দুই মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম ও ড্যানিলোভিচের সৌজন্য সাক্ষাতের সময় তিনি একথা বলেন। ঘণ্টাব্যাপী বৈঠকে অধ্যাপক ইউনুস কূটনীতিকদের বলেন, 6টি কমিশনের সুপারিশ করা সংস্কারের বিষয়ে সংলাপ শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ দেশ চালানোর পথ দেখাবে। অন্তর্বর্তী সরকার জুলাই সনদে প্রদত্ত সুপারিশের কিছু অংশ বাস্তবায়ন করবে এবং বাকিগুলো রাজনৈতিক সরকারগুলো বাস্তবায়ন করবে। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এবছর জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সবার আগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ঐকমত্যে পৌঁছানো জরুরি। তবে নির্বাচন যখনই হোক এর জন্য জাতীয় নাগরিক পার্টি প্রস্তুত বলেও জানান অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক এই উপদেষ্টা। আর জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। ছাত্র জনতার ফ্যাসিবাদ বিরোধী সফল আন্দোলনের ফসল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, যারা এই 7 মাসে সবচেয়ে বেশি শুনেছেন কবে হবে নির্বাচন। এবার সেই পালে নতুন হাওয়া দিলেন এই সরকারের সাবেক তথ্য উপদেষ্টা এবং নবগঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ক্ষমতার মসনদ থেকে জনতার কাতারে এসে সমালোচনা করেন বর্তমান সরকারের। আমাদের তো গণঅভ্যুত্থানের শুরুতে বা পরেও
খুব পরিকল্পনা ছিল না যে আমরা সরকার গঠন করবো বা আমরা নিজেরাই সরকারের পার্ট হব। এটা প্রেক্ষাপটে আমাদের উপরে এই দায়িত্বটা এসেছে নেতৃত্বের কারণে। তরুণ এই নেতার মতে দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করা হবে কঠিন। গত 7 মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্য দিয়ে গিয়ে সক্রিয় হওয়া, সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে নাহিদ জানান, বর্তমান সংবিধানের প্রতি জনগণের আর আস্থা নেই। আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে আসার সুযোগ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপাল গুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। এ সময় দলের অর্থায়ন প্রসঙ্গে নাহিদ বলেন, দেশের অনেক ধনী ব্যক্তি তাদের অর্থায়ন করছেন। শীঘ্রই নতুন অফিসের জন্য ক্রাউড ফান্ডিং শুরু ও নির্বাচনের জন্য একটি তহবিল তৈরির উদ্যোগ নেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। 24শে গণ অভ্যুত্থান হঠাৎ করে আবির্ভূত হয়নি, এটা ছিল গণতন্ত্রকামী মানুষের দীর্ঘস্থায়ী সংগ্রামের অংশ, যার ভিত্তি তৈরি করেছে বিএনপি ও অন্যান্য গণতান্ত্রিক দল। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, এই বিদ্রোহ জাতির সামগ্রিক স্বাধীনতার প্রতিনিধিত্ব বহন করে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের হত্যা, দমন নির্যাতনের বিষয়টি উঠে এসেছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। বিদেশি বন্ধুরা বাংলাদেশের বিকাশে সহযোগিতা করবে আশা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের দ্রুত প্রত্যাবর্তনই এখন একমাত্র লক্ষ্য। The July-August movement didn't suddenly emerge. Rather, it was a part of the long-standing struggle of democracy-loving people of Bangladesh. BNP and other democratic political parties led the movement. The uprising represents the collective freedom of the entire nation. It is a trump of shared resilience and testament to the indomitable spirit of Bangladesh people. We also want to ensure that Bangladesh's political fate will be decided by only its people. We expect that our global friends and partners will respect the global norms and non-interference, sovereignty and peaceful resolution of dispute for our collective growth. রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি নেতাদের অংশীদার করেও জলমহাল রক্ষা করতে পারছেন না দিরাই সাল্লার আওয়ামী লীগ সমর্থক ইজারাদাররা। গেল 6 দিনে আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের মালিকানাধীন এই 2 উপজেলার 11টি বিলে কমপক্ষে 10 কোটি টাকার মাছ লুট হয়েছে বলে দাবি ইজারাদারদের। এদিকে স্থানীয় বিএনপির নেতারা এ ধরনের ঘটনাকে বিগত সময়ে সরকার দলীয়দের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের কামানবিল থেকে মাছ ধরে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে জলমহল লুটের অরাজকতা শুরু হয় দিরাই ও সাল্লায়। কাগজপত্রে এই বিলের ইজারাদার চরণাচর বিএম মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। সমিতির নামে ইজারা থাকলেও এই জলমহলের মালিক হিসেবে পরিচিত দিরাই পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মোশাররফ মিয়া ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয় কুমার বৈষ্ণব। বিগত সময়ে সাধারণ মানুষের প্রতি তাদের অত্যাচারের কারণে এমন লুটপাটের ঘটনা ঘটছে বলে মনে করছেন উপজেলা বিএনপির নেতারা। তবে গেল কয়েকদিনে 11টি বিল থেকে কমপক্ষে 10 কোটি টাকার মাছ লুট হয়েছে বলে দাবি ইজারাদারদের। বিভিন্ন গ্রামের বাঙ্গাডোর, ডায়ারগাঁও, নোয়াগাঁও, ইসলামপুর ওগুলার লোকগুলা প্রায় 1-2 লোক হইব। আমার বিলও প্রায় 90 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। থানা তো জ্বালাইছি, পুলিশও গেছি, নিজে বিহারে কিছু রক্ষা করতে পারে। দিরাই থানা থেকে 3-4 জন পুলিশ গেছে, এর আগে দেখছে, দেখে এরা কন্ট্রোল করার মতো না, এরা মানে মিছিল সহকারে গিয়া লাইমা কইছে লুটপাট করে খাও। 5 আগস্টের পর আওয়ামী লীগের নেতারা কোনো বিলে স্থানীয় কিছু বিএনপির নেতাদের অংশীদার করেছেন, তবুও ঠেকানো যাচ্ছে না লুটপাট। আমরা নেতা কর্মী সহ
সকলরে আমরা যে নির্দেশ যেটা এটা দেওয়া আছে যে যার যার অবস্থান থেকে এটা নিবারণ করা। জলমহলের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ ও গ্রাম পুলিশকে বলা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। ইজারাদারদের বলছি তারা মামলা করার জন্য, যদি মামলা করে এই বিষয়ে আমরা আইনানুগ ভাবে শক্ত অবস্থান গ্রহণ করব, যাতে এই ধরনের দুষ্কৃতিকারীরা পার না পায়। এভাবে লুটপাট চললে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়বে বলে আশঙ্কা সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আবাদের ভরা মৌসুমে জিকে সেচ খালে পানি সরবরাহ বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। কৃষকরা নির্ধারিত সময়ে পানি না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। সেচ পাম্প মালিকদের কাছ থেকে বাড়তি টাকা দিয়ে কিনতে হচ্ছে পানি। এতে উৎপাদন খরচ বেশি ও ফলন হ্রাস পাওয়ার আশঙ্কা তাদের। পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ বলছেন, পদ্মা নদীর পানির স্তর নেমে যাওয়ায় এবং পলি অপসারণ না হয় এই সংকট দেখা দিয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমানের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গায় জিকে সেচখাল রয়েছে প্রায় 136 কিলোমিটার জুড়ে। এই প্রকল্পের আওতায় প্রতি বছর 5000 হেক্টর জমিতে বুড়ো ধান, ভুট্টা, গম, মুসুরি, সরিষা সহ বিভিন্ন ফসলের চাষ করেন কৃষকরা। কিন্তু বুড়ো ধান সহ অন্যান্য ফসলের ভরা মৌসুমে বন্ধ রয়েছে জিকে সেচখালের পানি সরবরাহ। এতে ব্যাহত হচ্ছে চাষাবাদ। খালে পানি না থাকায় কৃষকরা বাড়তি দামে সেচ পাম্প মালিকদের কাছ থেকে পানি কিনতে বাধ্য হচ্ছেন। তারপরেও নির্দিষ্ট সময়ে পানি না পাওয়ায় শুকিয়ে যাচ্ছে জমি। এতে দুশ্চিন্তায় কৃষকরা। কারেন্ট বিল বেশি, সব দিতে খরচ বেশি, এরপরে যে তারপর যদি পানি মানি দিত আমাদের মনে হয় সুবিধাই হইতো। এখন কেনাল ধরেন সব ফাইটিয়ে আছে, সসিল হয়ে গেছে, বোরিং এ পানি পড়ছে না। এখন আমাদের তো চারদিক দিয়ে সমস্যা। এখন যদি 4000 টাকার পানি কিনি, আমরা যদি বোরিং করি তাও আমরা ফসল ফলাতে পারছি না। পর্যন্ত জিকে পানি দিতে পারেনি। তাদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেছে 25 তারিখের আগে, 25 তারিখের পরে তারা জানাতে পারবে জিকে থেকে পানি দিতে পারবে কি পারবে না। কুষ্টিয়ার ভেড়ামারা থেকে সেচ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গায় কৃষকদের পানি সরবরাহ করা হয়। সেই অংশে পদ্মার পানির স্তর নেমে যাওয়া এবং পলি জমে থাকায় পানি পাওয়া যাচ্ছে না বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। আমাদের যে চ্যানেল দিয়ে পানি আসে ভেড়ামারায়, সেটার খনন কাজ চলমান আছে, অতি শীঘ্রই শেষ হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন আমরা অতি শীঘ্রই পানি পাব। দ্রুত কাজ শেষ করে জিকে সেচখালে পানি সরবরাহ করা হবে, এমনটাই প্রত্যাশা চুয়াডাঙ্গাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে বার্বাডোস পতাকাবাহী জাহাজ এমভি ওসেন মেরি মোংলা বন্দরে জেটিতে ভিড়েছে। জাহাজটির শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপিং এর ম্যানেজার জানান, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে 501 প্যাকেজের 513 মেট্রিক টন বিদ্যুতের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। আমদানি করা ওইসব মালামাল বন্দর জেটি থেকে সড়ক পথে নেওয়া শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। এবার আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে দেশটির বর্তমান প্রশাসনের নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে 41 জন। নিহতদের মধ্যে সরকারি সৈন্যের সংখ্যা 13 জন। দেশটির লাতাকিয়া প্রদেশে এই সংঘর্ষের ঘটনায় ওই অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, দামেস্কের নতুন সরকারের প্রতি অনুগত সিরিয়ার নিরাপত্তা বাহিনী দেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি উপকূলীয় এলাকায় ক্ষমতাচ্যুত আসাদ সরকারের অবশিষ্টাংশের সাথে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে। রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়েছে, লাতাকিয়া প্রদেশে রাশিয়া নিয়ন্ত্রিত একটি বিমান ঘাঁটির কাছে সংঘর্ষে কমপক্ষে 13 জন সৈন্য নিহত হয়েছেন। পরে শুক্রবার সকাল পর্যন্ত সেখানে কারফিউ ঘোষণা করা হয়েছে। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালকে সামনে রেখে শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। রোববার শিরোপা যুদ্ধে দুবাইয়ে মুখোমুখি হবে দু দল। গ্রুপ পর্বে দু দলের সাক্ষাতে কিউইদের 44 রানে হারায় রোহিত শর্মার দল। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে জেতে দুইবারের চ্যাম্পিয়নরা, তাই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ভারতের সামনে। অন্যদিকে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ফাইনালে উঠেছে কেন উইলিয়ামসনরা। প্রথমবারের মতো কোনো আইসিসি ট্রফি জয়ের সুযোগ তাদের সামনে। দুবাইয়ে রোববার বেলা 3টায় মুখোমুখি হবে দু দল। তেহরানের ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে 52
12 পয়েন্টে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তাতে 2 ম্যাচে 1 জয়ে শেষ 4 লড়াই টিকে আছে লাল সবুজের মেয়েরা। 7 বছর পর শুরু হওয়া এশিয়ান নারী কাবাডিতে ব্রোঞ্জ পদকের আশা নিয়ে তেহরান গেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। প্রথমার্ধে 27 পয়েন্ট ছিল বাংলাদেশের, মালয়েশিয়ার 5। দ্বিতীয়ার্ধে একতরফা খেলে জয় নিয়ে কোর্ট ছাড়ে সুবিমল দাসের শিষ্যরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারাতে পারলে সেমিফাইনালে যাবে বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। জুলাই আন্দোলনে দমন পীড়নে অংশ না নিতে বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল। বিবিসিকে সাক্ষাৎকারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরে এবং বেশি চাইলে আগামী বছর জুনে নির্বাচন। সাবেক 2 মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। বর্তমান পরিস্থিতিতে এবছর নির্বাচন সম্ভব নয় মনে করেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। সবার আগে জুলাই ঘোষণাপত্রে ঐকমত্যে পৌঁছানোর তাগিদ। সুনামগঞ্জে আওয়ামী লীগ সমর্থকদের মালিকানাধীন 11টি বিলে 10 কোটি টাকার মাছ লুট। এভাবে লুটপাট চললে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়বে আশঙ্কা এলাকাবাসী। এবং আবাদের ভরা মৌসুমে জিকে সেচ খালে পানি সরবরাহ বন্ধ। ব্যাহত হচ্ছে চাষাবাদ। পদ্মার পানির স্তর নেমে যাওয়া ও পলি জমার কারণে মিলছে না পানি বলছে কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।